একদিকে প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়ছে, রিজার্ভের ভিত কিছুটা শক্ত হচ্ছে, উৎপাদন খাত গতি ফিরে পাচ্ছে। অন্যদিকে শ্রমবাজারে চাপ, রাজস্ব সংগ্রহে দুর্বলতা, মুদ্রাস্ফীতি, দীর্ঘস্থায়ী যন্ত্রণা, আর্থিক খাতে অনাদায়ী ঋণের ভার, এই সব কিছু মিলিয়ে অর্থনীতি এখন এক ধরনের সংবেদনশীল সমীকরণে দাঁড়িয়ে আছে। এমন বাস্তবতায় সরকার নিজেই পোস্টমর্টম করে বোঝার চেষ্টা করছে আগামীর লক্ষ্য আসলে কি। সেই গবেষণায় নেতৃত্ব দিচ্ছে পরিকল্পনা কমিশন। দর্শক, যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়নে আজ আমরা জানবো আরও গভীর সেই বিশ্লেষণ। আর আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। আর এই বিষয়ে কথা বলতে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি একেবারে এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং যথার্থ ব্যক্তি আমি বলবো, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য এবং অর্থনীতিবিদ ডক্টর মঞ্জুর হোসেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি একটু প্রশ্নটা এভাবে করতে চাই, আপনারা যখন এই প্রতিবেদনের আঙ্গিক তৈরি করছিলেন বা প্রস্তুতিটা শুরু করছিলেন, এই সরকার যখন নতুন দায়িত্ব নিল তখন অর্থনীতি বেশ চাপের মধ্যে ছিল। এখন আপনারা বলছেন যে বেশ কিছু জায়গায় অর্থনীতি স্থিতিশীল হয়েছে, কিন্তু আমি প্রশ্নটা এভাবে করতে চাই, যতটা আপনারা লক্ষ্য নির্ধারণ করেছিলেন কতটা শক্তিশালী আসলে অর্থনীতির এই ভিত্তিকে করা গেছে দিন শেষে? আমার মনে হয় সরকার যে খুব বেশি লক্ষ্য নির্ধারণ করে শুরু করেছে তা না। যেটা হয়েছে যে এই সরকার তখন তো আমি সাধারণ অর্থনীতি বিভাগে জয়েন করিনি, কিন্তু প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা ছিল, আস্থা ছিল যে এই সরকার এসে তারা যে বিপদের মধ্যে ছিল, অর্থনীতির যেসব অস্থিতিশীল অবস্থার মধ্যে ছিল তার আগের বছর আরও কয়েক বছর যাবত, সেখান থেকে একটা উত্তরণ ঘটাতেই হবে আর কি। তো সেই আস্থা বা আকাঙ্ক্ষার জায়গা থেকে আমি মনে করি যে এই সরকারের যে পদক্ষেপগুলো সেগুলো যথার্থই হয়েছে। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, আমি ভিতর থেকেও দেখছি, বাইরের থেকেও বলছি, এবং তার ফলশ্রুতিতে আমরা অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি। বিশেষ করে সমষ্টি অর্থনীতির যে স্থিতিশীলতা অলরেডি আমরা অ্যাচিভ করতে পেরেছি, আমার মনে হয় ওইটাই একটা কারণ। একটা বিষয় আমি একটু জিডিপির প্রবৃদ্ধি নিয়ে আপনার কাছে জানতে চাই। জিডিপির প্রবৃদ্ধিটা আমার কাছে এবার বেশ নাটকীয় মনে হচ্ছে। কেন বলছি, এই সরকার যখন প্রথমেই দায়িত্ব নিল জিডিপির প্রবৃদ্ধি একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি যেটি 4% আশেপাশে ঘোরাফেরা করছে। আবার এটি নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে, আপনাদের গবেষণা প্রতিবেদনের প্রকাশকালেই প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বলছিলেন যে আগের পরিসংখ্যানের সাথে যদি তুলনা করা হয় তাহলে আসলে এতটা পার্থক্য চোখে পড়বে না, কারণ আগের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন আছে। আমরা তাহলে জিডিপির প্রবৃদ্ধি নিয়ে আসার আসলে কি আমরা কমে গেলাম, নাকি আমরা আগের পরিসংখ্যান ভুল ছিল, আমরা আসলে ওই জায়গাতেই আছি, নাকি আমরা ভালো করেছি? না, আগেরটা তো এখন আলোচনা করার সুযোগ নাই। জিডিপি তো আর ওইভাবে কম্পেয়ার করে হচ্ছে না। যেটা হচ্ছে যে জিডিপি বর্তমানে বাংলাদেশের তো পোটেনশিয়াল ছিল হয়তো 6%, 6.5%, 7% হয়তো যেতে পারতো, কিন্তু এখন রিয়ালিস্টিক সেন্সে বর্তমান যে অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক যে অবস্থা, সব মিলিয়ে সমষ্টি অর্থনীতি বলেন, কর্মসংস্থান বলেন, বিনিয়োগ বলেন, অন্য সবগুলো মিলে আমি মনে করি যে অবস্থানে আছে সেটা মোটামুটি রিজনেবল একটা পিকচারকেই সামনে তুলে ধরে। 4%, 4.5%, সর্বোচ্চ 5% হতে পারে। এবং তার কিছুটা প্রমাণ দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে আমি বলি, আমাদের যে রিপোর্টটা আপনি রেফার করলেন, যে স্টেট অফ দ্য ইকোনমি, যে জেনারেল ইকোনমিক ডিভিশন থেকে আমরা গতকাল পাবলিশ করলাম, যে অনেকগুলো ইন্ডিকেটর বলছে যে ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়েছে। তার একটা হচ্ছে যেমন ইলেকট্রিসিটি কনজাম্পশন, আমরা ঠিক জেনারেশন বলছি না, ব্যবহারের ডেটাটা নিয়ে আমরা দেখেছি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কনজাম্পশনটা আগের চাইতে বেড়েছে। হাউস হোল্ডের ক্ষেত্রে আগে বলতে কি 2024-এর সাথে চাইতে বেড়েছে। তার মানে কি এই সরকারের যে সময়টাতে, এই সময়তে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি, এটাও একটা ইন্ডিকেটর, যেটা বলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আগের চাইতে বেড়েছে, গ্রোথ আছে, সবগুলোতে গ্রোথ আছে, এমন না যে নেগেটিভ কিছু। ইভেন আপনি যদি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের কথা অনেকেই বলে, সেটা হচ্ছে যে 6.5%-এর মতো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ। তো এটা একটা গ্রোথ, তো এটা তো আর নেগেটিভ না যে নিচের দিকে নামছে, হ্যাঁ একেবারে মন্দা অবস্থায় চলে গেছে তা তো হচ্ছে, হয়তো আগের চাইতে একটু কম হচ্ছে। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে অর্থনীতি অনেকটা রিকভার করেছে, আমি বলবো রিকভার করেছে, পুনরুদ্ধার করেছে, কিন্তু এখনও সেই মোমেন্টামে যায়নি যে অর্থনীতি খুব দ্রুত দৌড়াতে পারবে। একটা বিষয়, সেটা নিয়ে আপনাদের বোধহয় বেশ টেনশন ছিল, আমি বলবো টেনশন শব্দটি কারণে বলছি, সেটা হচ্ছে ইনফ্লেশন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে এই সরকারকে মনে হয় সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আপনারা যখন পরিকল্পনা কমিশন থেকে মাসিক প্রতিবেদনগুলো দিচ্ছেন সেখানেও আপনারা ইনফ্লেশনের কথাটা বলছেন, কিন্তু প্রত্যেকটাতে গত কয়েক মাস ধরে একটা কমন কথা আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের চালের ওয়েটটা বেশি, চালের দামের কারণে আসলে মূল্যস্ফীতি যতটা কাঙ্ক্ষিত হারে কমার কথা ছিল ততটা সেই হারে কমছে না। প্রশ্ন দুটো, মূল্যস্ফীতির এই নিয়ন্ত্রণের গতি নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? দ্বিতীয়ত হচ্ছে এই যে চালের বাজার বা পণ্যমূল্য নিয়ন্ত্রণের কারণে রিয়েল ইনফ্লেশনের ফিলটা পাওয়া যাচ্ছে না, সেখানে আসলে আমরা আর কি করতে পারি? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এখন একটা বড় প্রশ্ন।
এটা বিষয়টা ইনফ্লেশন যেভাবে ডেফিনেটলি আমরা যে পর্যায়ে এসেছে এতে আমরা খুবই কি বলা যায় সন্তুষ্ট বলতেই হবে। আমি নিজেরও আমার ধারণা ছিল না যে ইনফ্লেশন এবার কমে আসতে পারে যে অবস্থায় ছিল। এখন সেই ইনফ্লেশন কমাটা কি কারণে কমছে তার কিছু পিকচার আমরা দেওয়ার চেষ্টা করেছি। এটা ট্রু যে চালের দাম কিন্তু বেড়েই চলেছে গত প্রায় 1 বছর যাবতই। মানে ভালো উৎপাদন হওয়ার পরেও বেড়েছে, তারপরে ভালো ইম্পোর্ট করার পরেও বেড়েছে। সেদিক থেকে আমরা আরও চেষ্টা করছি যে আরও ডিটেলসে একটু বোঝার চেষ্টা করছি যে কেন তারপরে হচ্ছে, কিন্তু ফর্চুনেটলি এবারের কিন্তু এখন একটু একটু চালের দাম কমছে। হ্যাঁ, এটা একটা কারণ। এখন ইনফ্লেশনটা তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আগে যা বেড়েছে তার চাইতে আরেকটু বেড়েছে। এটা অর্থ এই না যে দাম কমে যাবে, দাম বাড়া অবস্থায় আছে তার চাইতে হয়তো একটু বাড়েছে, সেটাই হচ্ছে বোঝা যায় যে ইনফ্লেশন বলে। তো এখন মানি সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা ঘটেছে, বাংলাদেশ ব্যাংক একটা এটাকে টাইট মানিটারি পলিসি বলে, সেটা পার্সু করছে অনেক দিন যাবত, এবং গভর্নরের আশাও হচ্ছে যে এটা আরও কিছুদিন লাগবে, এইভাবে চলতে হবে, তাহলে হয়তো আরেকটু কমে আসবে। এখন সাপ্লাই চেইনের বিষয়টা তো এটা বাংলাদেশ ব্যাংকের বা মানিটারি পলিসির অংশ না, এখানে অনেক কিছুই জড়িত আছে। সেখানে ধান চালের উৎপাদন যেমন জড়িত আছে, তেমনি সেখানে রাস্তাঘাটে চাঁদাবাজের বিষয় জড়িত আছে। তারপরে সাপ্লাই এবং ডিমান্ডের গ্যাপ কি আছে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। তো এগুলো তো একটা বড় ইস্যু, এবং সেটা আমারও ধারণা যে এগুলো আগেও ছিল, এখনও আছে, কিন্তু একটা অস্থিতিশীল যে পুরোপুরি যে অবস্থাটা মধ্যে থেকে তো আমরা পুরোপুরি বের হতে পারিনি। এটাও একটা কারণ হচ্ছে যে মূল্যস্ফীতি বাড়ার পিছনে কিছুটা অবদান রাখছে, এবং তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে মানি সাপ্লাই বা মানিটারি পলিসির দিক থেকে যেই ধরনের টাইট বা কন্ট্রাকশনারি মানিটারি পলিসি নেওয়া হচ্ছে, সেটা সুফল পেতে হয়তো আরও সময় লাগবে। একটা বিষয় সেটা হচ্ছে যে গতকালকে আপনাদের যে প্রতিবেদন, সেখানে একটা জায়গায় আপনারা মন্তব্য করেছেন যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের পরিধি বেড়েছে এবং সেটা এখনো প্রায় 84%-এর মতো, এবং আবার আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল যে প্রাতিষ্ঠানিক যে কর্মসংস্থানের জায়গাগুলো, সেখান থেকে কিছু শ্রমিক সরে যাওয়ার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সময়। আমি মনিটারি পলিসি টাইটের কারণে এখন ইনভেস্টমেন্ট কম, কর্মসংস্থানে কিছুটা ধাক্কা লাগবে বা জিডিপি প্রবৃদ্ধিতে ধাক্কা লাগবে, আমরা বুঝতে পারছি স্যার, কিন্তু এই ধাক্কাটি আসলে আমাদের জন্য বড় ধাক্কা হিসেবে চলে আসছে কিনা? কারণ অনেক মানুষ যদি শ্রমবাজার থেকে সরে যায়, সেটাও নিশ্চয়ই অর্থনীতিতে একটা বড় টেনশনের জায়গা। না, আমি পুরোপুরি বলবো না যে মানিটারি পলিসির কারণেই ইনভেস্টমেন্ট কম, এটা বলা মুশকিল। এটা আমি গতকালও বলেছি, ইনভেস্টমেন্ট কিন্তু শুধুমাত্র একটা ইন্ডিকেটরের উপর নির্ভর করে না। বাংলাদেশে যখন 15-16% ইন্টারেস্ট রেট ছিল, তখনও কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে, মানি সাপ্লাইয়ের গ্রোথও হয়েছে, ক্রেডিট গ্রোথও দেখা যাচ্ছে 12-13% ছিল। এখন প্রশ্ন হলো যে সেই ক্রেডিটের একটা বড় অংশ আবার নন পারফর্মিং লোনও ছিল। তা আমি যদি 20 টাকা লোন দেখায় 10 টাকা নিয়েই যাই, সেটাকে যদি 20 টাকা লোন দেখাই, তাহলে তো আমার রিয়েল সেন্সে সেটা নেই। তো সেদিক থেকে নতুন ঋণের উপর খেলাপি হওয়াটা আমার মনে হয় অনেকটাই চেক দেওয়া গেছে বা নিয়ন্ত্রণ করা গেছে। এখন মানি সাপ্লাই কমিয়ে দেওয়ার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পুরোপুরি কমেছে, এটা একমাত্র কারণ না, এর সাথে অনেকগুলো কারণ জড়িত থাকে। একটা হচ্ছে বিজনেস কনফিডেন্সটা আছে কিনা, নতুন বিজনেস করার ডিমান্ডটা আছে কিনা, এখানে অনেকগুলোই আছে। রিইনভেস্টমেন্ট হচ্ছে, যে আগে যেখানে ছিল, যেসব প্রোডাকশনগুলো ছিল, এগুলো চলছে, যেটা আপনি গতকালও শুনেছেন যে আমাদের প্রতিবেদনের লঞ্চিং সেরেমনিতে, যে সরকারের পক্ষ থেকে এবং যেসব বড় বড় কোম্পানিগুলো ছেড়ে যারা মালিকরা পালিয়ে গেছে, তা সেগুলোকে যাতে চালু রাখা যায় সে ব্যবস্থা রাখা হয়েছে। তো নতুন নতুন করে ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা সেটা বলা মুশকিল, আমার ধারণা খুব বেশি হচ্ছে না, এবং সেটার সাথে সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিও জড়িত। রাজনীতির যদি একটা স্থিতিশীলতা আসে, একটা রাজনৈতিক সরকার যদি গঠিত হয়, আমার ধারণা ব্যবসায়ীরা অনেকটা আস্থা বেড়ে পাবে যে তারা লং টার্ম একটা বিজনেসে যাবে কিনা। তো এটা ছাড়াও আমার কাছে মনে হচ্ছে যে ইনভেস্টমেন্টের জন্য আরও অনেক কিছুই দরকার। আসলে ইনভেস্টমেন্টটা কোথায় হওয়া দরকার, কোন খাতে হওয়া দরকার, সেই খাত কতটুকু যৌক্তিক পর্যায়ে আছে। আমি যেটা বলি যে ডিমান্ড সাইডটা দেখা যায়, সাপ্লাই সাইড তো একটা সমস্যা আছে, তেল, গ্যাস, বিদ্যুৎ, তারপর রাস্তাঘাট, অন্যান্য যেসব সুবিধার কথা ব্যবসায়ীরা বলে, সেগুলোর কিছুটা সমস্যা আছেই।
অ্যাট দ্য সেম টাইম বিদেশি বিনিয়োগ বলি, দেশীয় বিনিয়োগ বলি, সে বিনিয়োগটা কোন জায়গায় করবে সেই জায়গাগুলো কিন্তু আইডেন্টিফাই করার একটা দরকার আছে। তো সেই জায়গাগুলোতে আমার ধারণা যে সামনের দিনগুলোতে হয়তো রাজনৈতিক সরকার আসলে তারা কাজ করার আরও বেশি সুযোগ পাবে। কিন্তু এই সরকার যে কাজটা করে যাচ্ছে সেটা হচ্ছে যে বিনিয়োগ বাড়ার জন্য বা প্রবৃদ্ধি বাড়ার জন্য সমষ্টি অর্থনীতির একটা স্থিতিশীলতা লাগবেই। সেটা ইন্টারেস্ট রেটের একটা বাজার ভিত্তিক ইন্টারেস্ট রেট, বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট এবং সেগুলো একটা স্টেবল থাকা, রিজার্ভের একটা ভালো হেলদি সিচুয়েশন থাকা, তারপরে ব্যাংকিং সেক্টরটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসা, এই কাজগুলো কিন্তু করা হচ্ছে। আসল কথা ফাউন্ডেশনটা তৈরি করছে এই সরকার আমার ধারণা না, আমি বিশ্বাস করি। এবং তার উপর ভিত্তি করে ক্যাপিটালাইজ করতে হলে নতুন এবং ভালো পলিসি লাগবে সামনের দিনগুলোতে। একটা বিষয় সেটা হচ্ছে যে এটা আপনাদের একটা বড় মানে অবজারভেশনের জায়গা নিঃসন্দেহে ছিল এবং আপনাদের কাজের জায়গার ভিতরে পড়ে, সেটা হচ্ছে যে এডিপি বাস্তবায়নের গতি। পরিকল্পনা কমিশনে আপনারা যখন থেকে দায়িত্ব নিয়েছেন বা নতুন উপদেষ্টা যখন নতুন সরকারের দায়িত্ব নিলেন, তখন থেকে আপনারা গতানুগতিক ট্রেন্ডগুলোকে বাদ দিয়ে নতুনত্ব আনার চেষ্টা করেছেন। কিন্তু সেটির প্রেক্ষিতে আমরা যেটা দেখতে পেলাম যে এডিপি বাস্তবায়ন বেশ বড় আকারে কমে গিয়েছে। এবং কিছুদিন আগে ইকনেক ব্রিফিংয়ে উপদেষ্টা মহোদয় বললেন যে এখন কেউ প্রকল্প পরিচালক হতে চাইছে না, ঠিকাদাররা কাজে আগ্রহ পাচ্ছে না এবং মিনিস্ট্রি থেকেও প্রজেক্ট আসার পরিধি কমে গিয়েছে। এডিপি ইমপ্লিমেন্টেশন নিয়ে তাহলে আসলে আমরা পেছনের দিকে হাঁটা শুরু করলাম কিনা? আমার ধারণা এখানে আসলে অনেকটাই পলিটিক্যাল ইকোনমি কাজ করছে। একটা হচ্ছে আগে যারা পিডি ছিল তার অনেক পিডি পলাতক। পলাতক কেন? সে পিডি হয়েছেই যাতে করে এখান থেকে দুর্নীতি করা যায়, এখান থেকে অর্থ কামাই করা যায়, এবং সে তার ভবিষ্যৎ চাকরি থাকুক আর না থাকুক তার কাছে ম্যাটার করে না। এখন যখন জিনিসগুলো একটা রেগুলেশনের মধ্যে ডিসিপ্লিনে এসেছে, দুদক অনেক অ্যাক্টিভ হয়েছে, এখন যারা ওই ধরনের লোকরা তো যাচ্ছেই না, যারা মোটামুটি সৎ বা যারা ভালোভাবে কাজ করতে চায় তারাও হয়তো ইনসিকিউর ফিল করছে। পিডি নিয়োগের বিষয়টা আসলে জটিল বিষয় বলে আমার কাছে এখন মনে হচ্ছে। পিডিতে যে ধরনের রিস্ক নিয়ে কাজ করতে হয়, যে ধরনের অথরিটি নিয়ে কাজ করতে হয়, এটা আমি আরও এক জায়গায় আমরা টাস্কফোর্সের রিপোর্টেও বলা আছে, পিডি কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে টেকনিক্যাল নো হাউ যেসব জায়গায় লাগে এগুলো বাইরের থেকে পিডি নেওয়া যায় কিনা সরকার চিন্তা করা উচিত, এবং তাদেরকে ডেফিনেটলি একটা জবাবদিহির আওতায় তো আসতেই হবে। তো সেই জায়গায় পিডি সরকারি কর্মকর্তাদের মধ্যে পিডি না হওয়ার কারণ কি আমি জানি না। সেটা কি এমন যে আমরা আগের মতো সুবিধা নিতে পারবো না বলে পিডি হব না? তাহলে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। এটা ছাড়াও আমার ধারণা এডিপির বাস্তবায়নটা তো আমরা টাকা ছাড় দিয়ে বুঝি। আসলে বাস্তব ক্ষেত্রে কতটুকু বাস্তবায়ন হলো সেটা তো আপনিও জানেন না, আমিও জানি না, এবং সেটা হয়তো আছে কোনো না কোনো জায়গায়। এখন এই টাকা ছাড়টা হয়তো আগের চাইতে কম হচ্ছে। আগের চাইতে কম হচ্ছে মানে মানে বাস্তবতার নিরিখে হয়তো কাজটা আগের চাইতে কম হচ্ছে। এখন যদি এমন হতো যে আগে যেসব প্রকল্পগুলা নেওয়া হয়েছে সেখানে 10 টাকার প্রকল্প যদি 20 টাকায় নেওয়া হতো, তো 20 টাকা 10 টাকায় প্রথমে যদি খরচ দেখা দেওয়া হতো তাহলে কিন্তু এডিপি বাস্তবায়ন অনেক বড় দেখা যেত, অর্থের খরচটা দেখানো যায়। অর্থের খরচটা দেখা যেত। সেই দিক থেকে আমি মনে করি যে এটা অনেকটা ফিসকাল ডিসিপ্লিনটা আরও বেটার হওয়াতে হয়তো বা এখন দেখা যাচ্ছে যে বাস্তবায়নটা একটু কম হচ্ছে। কিন্তু রিয়েল সেন্সে যদি আমার মনে হয় যে অতীতে যেমন হয়েছিল এখনও যে খুব বেশি কম হবে তা না। তবে এটা তো ঠিকই যে একটা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে, অনেকেই বিভিন্ন রকম আশঙ্কায় আছে, সুতরাং সেদিক থেকে একটু কম হতেই পারে। আমি এটাকে খুব বেশি বড় সমস্যা মনে করি না। এই প্রসঙ্গে ছোট্ট আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই, তারপর আমরা একটা বিরতি নিব। সেটা হচ্ছে যে আইএমইডি-কে কাজের পরিধি বাড়িয়ে সামনে আরেকটু মানে কার্যকর করা, সিপিটিউর প্রকিউরমেন্টের পুরো প্রসেসটাকে আরেকটু গতি আনা এবং সার্বিকভাবে মিনিস্ট্রিগুলোকে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আরেকটু সচেতন করা, চাইলেই যে প্রকল্প নেওয়া যাবে না টাকা খরচ করার জন্য, এই উদ্যোগগুলো আপনারা নিয়েছিলেন, সেটি কি কাজে দিয়েছে? কাজে দিয়েছে তো এখনো বলার সময় হয়নি। মাত্র কিছু কিছু রুলস রেগুলেশন অ্যাক্ট পরিবর্তন হয়েছে, সেগুলো কতটুকু ভালো হলো সেটা সময়ে বলে দিবে। অনেক সময় যেটা হয় যে আসলে অনেক সময় খারাপ পলিসিও ভালো কাজ করে, আবার যদি আমরা খুব টাইট দিতে যাই দেখা যায় যে অনেক কাজে আটকে যায়। তো সেই রকম অনেক কিছু আছে যেগুলো আসলে সময়ই বোঝাবে, যেগুলো ডাইনামিক একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে। কোনো সমস্যা দেখা দিলে আবার যাতে পরিবর্তন করা যায়, পরিবর্তন করলে যদি ভালো রেজাল্ট আসে। তবে এটা ঠিক যে একটা ওভারসাইট বা কন্টিনিউয়াস মনিটরিং সুপারভিশন এগুলো রাখতেই হবে, কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রজেক্টগুলো যেভাবে চলে সেগুলোতে খরচের চাইতে অনেক বেশি খরচ দেখানো হয়, মানে যতটুকু খরচ হবে তার চাইতে কস্ট ওভাররান দেখানো হয়, টাইম বাড়াইয়ে নেওয়া হয়,
অনেক ধরনের জটিলতাও আছে, এগুলো বিশ্বাস করা। কিন্তু যেটা খুব বেশি দরকার, যেহেতু আমরা ওই আলোচনাটা আসলো যে এডিপির বাস্তবায়নের জন্য আমার যে ফাইন্যান্সিংটা দরকার, তার সেই পরিমাণ ফাইন্যান্সিং আমরা রেভিনিউ থেকে আয় করতে পারছি না, যার ফলে ব্যাংকিং বরোয়িং, একটু আগে যেটা বললাম, বেশিরভাগ ব্যাংকিং বরোয়িং হয়ে যাচ্ছে প্রাইভেট সেক্টর, মানে সরকার বড় করতেছে প্রাইভেট সেক্টর থেকে। এতে করে পাবলিক সেক্টরে কিন্তু বড় করার জায়গাটাও সংকুচিত হয়ে গেছে। এটাকে আমরা বলি ক্রাউড আউট এফেক্ট, যেটা কালকে গভর্নর মহোদয় বললেন যে 1,18,000 কোটি টাকা যদি টোটাল লোনেবল ফান্ড থাকে ব্যাংকিং সেক্টরে, সেখান থেকে 1,00,000 কোটি টাকা যদি সরকারি নিয়ে যায়, তার মানে বেসরকারি খাতের জন্য আছে মাত্র অল্প। তো এইরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আমার যেসব এক্সপেন্ডিচারটা হচ্ছে, অর্থাৎ এডিপি হচ্ছে, সেগুলোর যদি প্রপার যদি অ্যাসেসমেন্ট না হয়, সেগুলো যদি আসলে সেখান থেকে রিটার্ন কত আসবে সরকারের, সেখান থেকে রেভিনিউ আয় হবে কিনা ভবিষ্যতে এটা ইমপ্লিমেন্টেড হলে, তারপরে অনেকগুলো আছে, হয়তো রাস্তা আছে, কিন্তু রাস্তায় তো সরাসরি রিটার্ন আসবে না, কিন্তু তার স্পিল ওভার বেনিফিটস আছে। সেখানে মার্কেট যদি লিঙ্কেজটা তৈরি হয়, তার আশপাশে যদি দোকানপাট ব্যবসা বাণিজ্য হয়, তাহলে ওখান থেকে সরকারের আয় বাড়তে পারে। এখন সরকারের আয় বাড়ার জন্য প্রকল্পগুলো কতটুকু সঠিকভাবে নেওয়া হচ্ছে, সেই আলোচনাটা জরুরি বলে আমি মনে করি। নিঃসন্দেহে আমরা আরো কিছু বিষয় জানবো, ব্যাংকিং খাত এবং রাজস্ব কাঠামো নিয়ে আপনার কাছ থেকে কিছু প্রশ্ন উত্তর আমরা জানবো। দর্শক একটি বিরতি নিচ্ছে, ওপিনিয়নে খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়ন। আমাদের দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে আসলে আলোচনা চলছে এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডক্টর মঞ্জুর হোসেন। আমি বলছিলাম যে একটু রাজস্ব কাঠামো নিয়ে কথা বলতে চাই। আপনাদের যেই গবেষণা প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠান, সেখানে এনবিআর চেয়ারম্যান খুব সোজাসাপটা করেই বললেন যে রাজস্ব আদায়ের পরিস্থিতি ভালো না, এবং আপনাদের প্রতিবেদনে আছে যে রাজস্ব আদায়ের যে লক্ষ্য, তার অর্ধেকের পরিমাণ হয়তো আমাদের আদায় করা গেছে। এনবিআর চেয়ারম্যান সেখানে বলছিলেন যে ভ্যাট কাঠামোতে কিছুটা পরিবর্তন দরকার, বা আমাদের সার্বিক করের যে কালচার, সেখানে কিছুটা পরিবর্তন দরকার। কিন্তু আমরা আবার এটাও দেখলাম যে এনবিআরকে এক ধরনের দুই ভাগ করে আলাদা আলাদা দায়িত্ব দিয়ে কাজ করার কোশিশ হয়েছিল, সেখানে কিছুটা আন্দোলনও চোখে পড়েছিল। এগুলো কি আসলে সার্বিকভাবে রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে আপনার কাছে মনে হয়, নাকি আমরা আগে থেকে যে সমস্যাগুলো ফেস করছিলাম সেটারই ধাক্কা এখনো আছে? না, আগে থেকে যেসব সমস্যা ফেস করছিলাম সেগুলো তো সমাধান পুরোপুরি হয়নি, সে অনেক কিছুই হয়নি। আর ওই ধাক্কাটা তো কিছুটা ছিল, জুন মাসের দিকে যে আন্দোলনটা ছিল সেটা ছিল। এবং আমাদেরই একটা প্রস্তাব ছিল যে, যখন আমি এটার বাইরে ছিলাম তখনও প্রস্তাব ছিল, টাস্কফোর্সে ছিল, যে সরকারের এনবিআর এর একটা পলিসি সাপোর্ট, একটা রিসার্চ সাপোর্ট দরকার। তার কারণ হচ্ছে যে একটু আগে যে পুরো রাজস্ব কাঠামোটা বা রাজস্বটা কেমন হওয়া উচিত, কোথায় গেলে রাজস্বে কোন খাতে বাড়াইলে কী ধরনের ইমপ্লিকেশন হবে, সেই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু সেই জাতীয় কোনো গবেষণা অ্যানালিসিস এনবিআর এর হাতে নেই। যার কারণে তার একটা পলিসিগত বা রিসার্চ একটা উইং বা সেল বা একটা ডিভিশন থাকা দরকার। ফর্চুনেটলি এই সরকার খুব সাহসিকতার সাথে এই ধরনের একটা কাজ করেছে। সেটা নিয়ে হয়তো সেটার অপারেশনাল ম্যানেজমেন্ট কীভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, বাট আমার মনে হয় ইটস এ ভেরি বোল্ড মুভ বাই দ্য গভর্নমেন্ট যে তারা এরকম একটা কাজ করে ফেলেছে। না, এখন বাকিটা হচ্ছে ফাইন টিউনিং করা। সেখানে কি সচিব থাকবেন, নাকি সেখানে বাইরের থেকে কেউ আসবে, না অন্য জায়গায় হবে, সেগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। এখন প্রশ্ন দুটো, একটা হচ্ছে রাজস্ব আয়ের ওভারঅল অর্থনীতির যদি গ্রোথটা যদি কম হয়, তাহলে রাজস্ব আয়ও কমই হবে। কারণ আমি জিডিপিটা তো আয় হিসাবে ধরছি, তাহলে জিডিপি যদি কমে যায়, গ্রোথ কমে, তাহলে রেভিনিউ গ্রোথও কম হওয়ার কথা, এটা স্বাভাবিক। তারপরেও যেটা হচ্ছে কর কাঠামোতে বেশ কিছু আরও পরিবর্তনের দরকার আছে। ডিজিটাইজেশন দিয়ে কতটুকু গুরুত্বপূর্ণ ভাবে কি অর্জন করা যাবে সেটা তো সময়ই বলবে, এখনও কিছু করা হচ্ছে। তো এনবিআর এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে অনেকগুলো এফোর্ট তারা নিয়েছেন এবং নিচ্ছেন সামনের দিনগুলোতে। ভ্যাট আইনটা পরিবর্তনের চেষ্টা হচ্ছে, তারপরে এটা দুই ভাগ করা হলো, পলিসি এবং অপারেশন। তবে আরও অনেক ধরনের ম্যানুয়ালি অনেক কিছু অডিটিংটা আপাতত বাদ রাখা হচ্ছে, সেটা হচ্ছে হয়রানি বন্ধের জন্য মূলত। কিন্তু এনবিআর এর নিজস্ব ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, তার অন্যান্য যেই ধরনের তার ফ্যাসিলিটি সুবিধা থাকা দরকার সেগুলো আছে কিনা, সারা দেশের লোকদেরকে, ইনফর্মাল সেক্টরকে পার্টিকুলারলি যে ট্যাক্স নেটের আওতায় আনা যায় কিনা, সেই জাতীয় অনেকগুলো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। ডিজিটালাইজেশনের একটা রিসেন্টলি একটা সিটা বলে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, সেটা আন্ডার এনবিআরও আছে। কিন্তু শুধু নিজেদের মধ্যে
আমার মনে হয় যে ডিজিটালাইজেশন করলেই সব সমস্যার সমাধান না। পুরো ইকোসিস্টেমটাকে, যে ট্রানজেকশন কোথায় হচ্ছে, ব্যাংক কোথায়, জমি কেনা বেচা কোথায় হচ্ছে, ফ্ল্যাট কেনা বেচা কোথায়, সেই ইনফরমেশনগুলো যদি আইনবিআর ইমিডিয়েটলি পেয়ে যায় ওখান থেকে, তাহলে কিন্তু এটা সত্যিকার অর্থে ডিজিটালাইজেশন হবে, যাতে করে সে ট্যাক্সটাও কোথায় কোথায় হতে পারে সেটাও ধরতে পারবে। এবং এনবিআর চেয়ারম্যান কালকে বলছিলেন যে অনলাইনের মাধ্যমে যদি ট্রানজেকশন যত বেশি হবে সেটা তাদের পক্ষে ট্র্যাক করা সম্ভব। এখন প্রশ্ন হলো যে ট্র্যাক করার মতো সক্ষমতা তাদের বৃদ্ধি করতে হবে, শুধু এটা করলেই হবে না। আর এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগতা মানুষ করে সেগুলো অ্যাড্রেস করার সময় এসেছে এবং সেগুলোকেও সিরিয়াসলি মনোযোগ দিতে হবে। প্রয়োজনে তাদের ইনসেন্টিভ স্ট্রাকচারটা চেঞ্জ করা যেতে পারে, তাদেরকে আলাদা স্যালারি স্কেল বা তাদেরকে অন্যান্য ধরনের সুবিধা দেওয়া যেতে পারে, যাতে করে সেই মোটিভেশনটা পায় যে সরকারের ট্যাক্স যাতে আরও বাড়তে পারে। একটা বিষয় স্যার, সেটা হচ্ছে যে ব্যাংকিং খাত নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করেছেন। আপনি এই দায়িত্বে আসার আগে আপনার গবেষণারও বেশ কিছু জায়গায় আপনি ব্যাংকিং খাতকে অনেক প্রায়োরিটি দিয়েছেন। এখনকার ব্যাংকিং খাত নিয়ে যদি আপনাকে আমি মূল্যায়ন করতে বলি, অনেক ধরনের আলোচনা চলছে। আপনারাই কালকে প্রতিবেদনে বলেন যে সাধারণ তফসিলি ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ বেড়েছে, কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে আবার কমে গিয়েছে। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে একীভূত করার একটি উদ্যোগ এখন চলছে, যেটি হয়তো আগামী সপ্তাহে আরও কিছুটা গতি পাবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ঋণ খেলাপির চিত্র আগে জানতাম, আরও বেশি ফরেন্সিক অডিটের পর আমরা দেখলাম যে সেটির পরিমাণ আরও বেড়ে গেছে। গভর্নর গতকালকে বললেন যে এমন ব্যাংকও আছে যার 99% খেলাপি ঋণ আদায় করা সম্ভব হবে না, সেটা তারা বুঝতে পারছেন। এখনকার ব্যাংকিং সেক্টরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আর উই অন দ্য রাইট ট্র্যাক, যেহেতু ইকোনমি রিকভারের কথা চলছে? না, একটা তো হচ্ছে যে ব্যাংকিং সেক্টর যে কত খারাপ অবস্থা ছিল সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এতদিন এগুলো লুকিয়ে রাখা হয়েছিল, বলাই হয়নি যে ধরনের সিচুয়েশন। তো এখন যেহেতু আমরা জিনিসটা সবার সামনে এসেছে এবং সেটা ব্যাংকিং খাতকে রাইট ট্র্যাকে আনার জন্য সরকারের, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এবং মিনিস্টার অফ ফাইন্যান্সের যেটা এফআইডি, তাদের পক্ষ থেকে যেসব ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, দে আর অন ট্র্যাক। তো প্রশ্ন হলো যে যেই সমস্যাটা হয়ে গেছে, যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে, সেটা তো আর হঠাৎ করে ফেরত আনা যাবে না। ডিপোজিটররা যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও আনা যাবে না। এই যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে আমরা কেন দেখলাম ডিপোজিট, তার কারণ শরিয়া ভিত্তিক ব্যাংকগুলাই তো সবচেয়ে প্রবলেম ব্যাংক হয়ে গেছে। সেগুলারই 5টাকে একত্রিত করা হয়েছে। সেখানে তো আর ডিপোজিট নাই, যা পারছে উঠিয়ে নিয়েছে, বাকিগুলো আটকে আছে। তো এটাই হচ্ছে রিফ্লেকশন যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর উপরই সবচেয়ে বেশি মানে সমস্যাটা তৈরি হয়েছে। সেগুলোকেই খারাপ করার চেষ্টা করা হয়েছে, সেই সুযোগটাই নেওয়া হয়েছে। এগুলো আপনারাও জানেন কে করেছে না করেছে। সুতরাং শরিয়া ভিত্তিক, এই জন্যই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শরিয়া ভিত্তিক 5টা ব্যাংকে একীভূত করে তাকে একটু দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। স্যার, এটাকে যে 5টা সম্মিলিত ব্যাংককে যে আসলে রাষ্ট্রায়ত্ত করে ফেলা হলো, সেটাকে কি আপনি মনে করেন যে সঠিক সিদ্ধান্ত হয়েছে, নাকি এটা আসলে তাদেরকে আরেকটু ব্রিদিং স্পেস দেওয়া দরকার ছিল? না না, আমার মনে হয় না আর ব্রিদিং স্পেস তাদের আছে বলেও মনে হয় না, বরং এখন তারা কিছুটা ব্রিদিং স্পেস পেতে পারে। বিশেষ করে যারা আমানতকারী, যারা ওখান থেকে ঋণ নিতে পারেন, এখানে আর কিছু করার সুযোগ ছিল বলে আমার মনে হয় না। একটা বিষয়, সেটা হচ্ছে যে এইরকম বাস্তবতায় আপনি বলছিলেন যে সবাই এখন ডিজিটাল লেনদেনের কথা বলছে, গভর্নরও বলছেন, এনবিআর চেয়ারম্যানও বলছেন, যাতে ট্রেস করা যায়, ট্র্যাক করা যায়, আমাদের সেই ইকোসিস্টেম তৈরির কথা বলছে। এইরকম বাস্তবতায় আমরা ডিজিটাল ব্যাংকের ধারণা সম্পর্কেও জানতে পারছি। আরও বেশি ব্যাংকেরই সংখ্যা তাহলে আসলে দিন শেষে বাড়লো। আমরা 60টার মতো ব্যাংক নিয়ে অর্থনীতিতে কাজ করছি, আরও ডিজিটাল ব্যাংক আসলে কি আসলে কোনো ধরনের নতুন না, পরিবর্তন আসবে? ডিজিটালাইজেশন আর ডিজিটাল ব্যাংক দুই জিনিস। আমি ডিজিটালাইজেশন বলতে ডিজিটাল ট্রানজেকশন বলছি, এর অর্থ ডিজিটাল ব্যাংক। আমি ব্যক্তিগতভাবে মনে করি না বাংলাদেশের ডিজিটাল ব্যাংকের এই মুহূর্তে দরকার আছে। একে তো বাংলাদেশের মানুষের ডিজিটাল লিটারেসির জায়গায় ঘাটতি আছে। তারপর ইতিমধ্যে অনেকগুলো ব্যাংক রুগ্ন হয়ে পড়েছে, যারা দেউলিয়া হয়ে যাওয়ার পর্যায়ে আছে। সেই ক্ষেত্রে ডিজিটাল ব্যাংকের মতো এরকম একটা সফিস্টিকেটেড জিনিসকে আনার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। বরং যে ব্যাংকগুলো আছে সেগুলোকে দাঁড় করানোর চেষ্টা, যেগুলোকে দেউলিয়া না হয়ে যায় সেগুলোকে রিক্যাপিটালাইজেশন করা, এই ধরনের কাজগুলোতে বেশি মনোযোগ দেওয়া দরকার। একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের যে প্রতিবেদন আপনারা তৈরি করেছেন, সেখানে রপ্তানি খাতের কি পরিস্থিতি আপনারা দেখেছেন সেটা জানতে চাই। একটা পরিসংখ্যান বলছে যে দেশের উৎপাদন খাত দ্বিতীয় প্রান্তিকে প্রায় 8.49% মতো প্রবৃদ্ধি দেখেছে, কিন্তু বাস্তবে রপ্তানি নিয়ে তো আমাদের ব্যবসায়ীরা অন্যরকম কথা বলেন। তারা আরও মানে অনেক ধরনের জটিলতার পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তারা মনে করেন। এরকম বাস্তবতায় আসলে রপ্তানি খাত নিয়ে আপনারা ইতিবাচক পরিবর্তন দেখেছেন কিনা গত 1.5 বছরে বা 2 বছরে? না, এটা তো অবশ্যই। গ্রোথ যেগুলো হচ্ছে, আগে তো আরও খারাপ ছিল, এখন 8%, 9%, 12%ও হয়েছে কোনো কোনো মাসে।
রপ্তানিতে তো কিছু সিজনালিটি থাকে, সিজনাল উত্থান পতন থাকে, সেগুলো তার বায়ারদের সাথে সম্পর্কযুক্ত। সেখানে সামনে যেহেতু ক্রিসমাস ঈদ হচ্ছে, বড়দিন আসতেছে, সেখানে যে রপ্তানি বেড়ে গেছে, যেহেতু গার্মেন্টসের উপর আমরা অনেকটা। সুতরাং রপ্তানি খাত নিয়ে আমি খুব বেশি চিন্তিত না এই মুহূর্তেও না, এবং বরং যেসব এই সরকার যেসব কাজগুলো ট্রেড ফ্যাসিলিটেশনের যে কাজগুলো করার চেষ্টা করছে, পোর্ট নিয়ে আমরা অতীতে আমি বিআইডিএসে থাকতে আমি দেখেছি আমাদের এই গার্মেন্টস ব্যবসায়ীরা সবসময় অভিযোগ করেছেন ওখানে অনেক সময় লাগে, অনেক ঝামেলা, অনেকটা টাকা খরচ করতে হয়, কিন্তু সেই জায়গাগুলো যখন সমাধানের প্রশ্ন আসলো তখন কিন্তু তারা অনেকটাই নীরব, যেটা আমাদের কালকে প্রেস সচিব এই কথা বলতেছিলেন। তাদের এই দ্বৈত আচরণও কিন্তু সমস্যা। তারা সবসময় যদি বলেন যে আমরা সুবিধাটাই চাই, আবার দেশের স্বার্থে আমরা আর একটু ভালো কিছু করতে চাই, সেই জায়গাটাতে আবার যদি বাধার সৃষ্টি হয়, তারা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, তাদেরকেও একটা শক্তভাবে দাঁড়াতে হবে এইসব জায়গায় বলতে হবে। তো রপ্তানি খাত নিয়ে আমি খুব বেশি চিন্তিত না এই মুহূর্তে। আমি একটু আরেকটা প্রশ্ন করতে চাই এবং তারপরে আমি আরেকটি বিরতি নেব। সেটি হচ্ছে যে আমাদের এই যে জুলাই গণঅভ্যুত্থানের কথা যখন আমরা বলি, তখন এটি কিন্তু তৈরি হয়েছিল এক ধরনের কর্মসংস্থান বা চাকরির বাজারের নিশ্চয়তার জায়গা থেকে। এরপরে আপনাদের প্রতিবেদনে আমি যে পরিসংখ্যান দেখলাম, সেটা হচ্ছে শ্রমের অংশগ্রহণ কমে গেছে 7.9%-এর মতো, যুব বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে 8.07%, তরুণদের সংখ্যা শিক্ষায় বা কোনো প্রশিক্ষণে নেই এমন তরুণের সংখ্যা 20.3%, এবং উচ্চ শিক্ষিতদের বেকারত্বের হার 13.5%। এটা হচ্ছে 2024 সালে লাস্ট, এবং তারই পরিপ্রেক্ষিতে 2025-এ এসে আন্দোলন হলো। আমি এটাই, এই যে সুতরাং এখন যদি বলেন যে আসলে তারা তো কোটাকে নিয়ে প্রশ্ন, তো তারা বলেছে একটা জাস্টিসের জায়গা থেকে বলছে যে কোটাটা এইভাবে থাকা উচিত কিনা। ওভারঅল কর্মসংস্থানের তো সমস্যা আছেই বাংলাদেশে, আগে থেকেই ছিল। আমি যদি বলি যে 2010 থেকে 2020-এর মধ্যে জবের গ্রোথ ছিল লেস দেন 2%, যেখানে জিডিপি গ্রোথ ছিল 6.5%, 7%, যেটাকে আমাদের ইকোনমিস্টরাই বলেছে জবলেস গ্রোথ। তাহলে ওই সময় যদি জবলেস গ্রোথ হয়ে থাকে, এখন হঠাৎ করে এক বছরে তো জিনিস বাড়বে না। জব ক্রিয়েশনের জন্য ইনভেস্টমেন্ট দরকার, বিজনেস এনভায়রনমেন্ট দরকার, একটা অর্থনৈতিক একটা মানে মানে রাইট ডিরেকশনে থাকা দরকার, সেগুলো তো এখনো পুরোপুরি নাই। আমি একটা প্রশ্ন জুড়ে দিতে চাই স্যার, সেখানে হচ্ছে যে আমরা যে এত উন্নয়ন প্রকল্প নেই, এই বেকারত্ব দূর করা বা স্কিল ডেভেলপমেন্টগুলো নিয়ে আসলে আমাদেরকে আরেকটু অন্যভাবে কাজ করা উচিত কিনা? আমাদের এডিপির প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আরেকটু ডাইমেনশনাল চেঞ্জ আনা দরকার কিনা, যাতে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা যায়। আপনারা তো খালি স্ট্রাকচারে বিশ্বাস করেন না, সেটা আপনারা আগেও বলেছেন, কিন্তু নীতিগত পরিবর্তনটা কি হচ্ছে? হচ্ছে সরকার যেসব ইনভেস্টমেন্টগুলো করে, যদি এডিপিরই বলা হয়, সরকারের এসব ইনভেস্টমেন্ট হচ্ছে যেই জায়গাগুলো প্রাইভেট সেক্টর ইনভেস্ট করে না, করতে পারে না, সেই জায়গাটাই করে। এবং তার করার উদ্দেশ্য হলো প্রাইভেট সেক্টরকে ফ্যাসিলিটেট করা, তার বিজনেসকে ফ্যাসিলিটেট করে, ধরেন একটা ব্রিজ তৈরি করে দেওয়া। এটা প্রাইভেট সেক্টর এসে করবে না, করলেও সে পিপিপিতে করবে, সে টোল নিবে, অনেক কিছু করবে, সেভাবেও হচ্ছে। তো সরকারের যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে তাতে করে যে মানে কর্মসংস্থান হচ্ছে না তা না, কিন্তু এই প্রজেক্টগুলো তো শর্ট টার্ম, 2 বছর 3 বছর 1 বছর, এবং সেখানে যেসব লোকগুলোকে নেওয়া হয় পরবর্তী আরেকটা প্রজেক্টে তাকে হয়তো নেওয়া যাচ্ছে না। আবার আউটসোর্সিংয়ের মাধ্যমে যেসব লোক নেওয়া হয় দেখা যাচ্ছে যে পরবর্তীতে তাদের অনেক আন্দোলন চলতেছে তাদেরকে আত্মীকরণের জন্য, সরকারিকরণের জন্য। এখন প্রশ্ন হলো বাংলাদেশে যেই পরিমাণে জনসংখ্যা এবং ইয়ারদের পরিমাণ তো সবচেয়ে বেশি এখন, যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেই ক্ষেত্রে একটা খুবই হলিস্টিক এবং খুবই স্ট্রং এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম থাকা দরকার। প্রোগ্রাম বলতে আমি সরকারি প্রোগ্রাম না, মানে এটাকে ফোকাস করে এগিয়ে যাওয়া উচিত সামনের দিনগুলোতে। সেগুলোতে হতে পারে যে আরও এন্টারপ্রেনার কীভাবে তৈরি করা যায়, আরও বেশি ইনভেস্টমেন্ট বাইরের থেকে কীভাবে আনা যায়, এগুলো হচ্ছে কাজ। আমি যদি আজ থেকে বড় বড় কোনো কোম্পানিকে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু অনেক হাজার হাজার লোকের ইনভেস্টমেন্ট হয়ে যাবে, সেটার থেকে আরও 5টা ইন্ডাস্ট্রি গ্রো করবে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজগুলো তৈরি হবে। আমি শুধু যদি গার্মেন্টসের উপর বসে থাকি তো এই দেশটা আগাতে পারবো না। আমাকে একটা ইকোনমিক ডাইভার্সিফিকেশনের যেমন দরকার, ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন দরকার, এই জায়গাগুলোতে কাজ করা দরকার, এবং সেখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট লাগবেই। আমরা এই হোম গ্রোন এটা দিয়ে আমি এত লোকে কর্মসংস্থান করতে পারবো না, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট করছি, সেখানেও আমাদের সীমাবদ্ধতা আছে। সেখানে আমরা লো স্কিল লোকদেরকে পাঠাচ্ছি, তো সেই হাই স্কিল লোকদেরকে পাঠাতে পারতো আমার রেমিটেন্স হয়তো আরও কয়েক গুণ বেড়ে যেত। তো সুতরাং এই ক্ষেত্রে একটা স্কিল ডেভেলপমেন্ট যেমন দরকার, তেমনই আমাকে ক্ষেত্র প্রস্তুত করতে হবে। সরকারি চাকরি দিয়ে এত লোকের সমাধান সম্ভব না কর্মসংস্থান। বেসরকারি খাতে বর্তমান যে বিজনেস স্ট্রাকচার আছে, ইন্ডাস্ট্রি আছে, তাতে করে
30%-এর মতো জবকে আমরা অ্যাকোমোডেট করি। স্টিল 40%-এর উপর হচ্ছে এগ্রিকালচারে অ্যাকোমোডেট। তাও আবার দেখা যায় যে পিক সিজনে পাওয়া যায় না, অন্য সিজনে আছে। তো এই জায়গাগুলোতে আরও অনেক কাজ করার দরকার আছে। তবে আমার একটা হচ্ছে বড়সড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ড্রাইভ যদি না দিই, নতুন নতুন জায়গাগুলোতে ইনভেস্ট করার যদি চিন্তা না করি, তাহলে কিন্তু খুব বেশি আগানো যাবে না কর্মসংস্থানের ক্ষেত্রে। নিঃসন্দেহে। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা একটু বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির গ্রোথ নিয়ে একটু কথা বলবো। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়ন। আমাদের সাথে স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডক্টর মঞ্জুর হোসেন। আমরা বলছিলাম আমরা একটু এসডিজি নিয়ে কথা বলতে চাই। কিছুদিন আগে আপনারা নিউ ইয়র্কে ভলান্টারি ন্যাশনাল রিভিউ, যেটি ভিএনআর রিপোর্ট, সেটি আপনারা প্রকাশ করেছেন এবং এর আগেও যখন আমার আর আপনার বিভিন্ন সময় কথা হয়েছে, আপনি বলেছেন যে এসডিজি বাস্তবায়ন নিয়ে বিগত সময়ে যতটা অগ্রগতির কথা বলা হয়েছিল, বাস্তবে গিয়ে দেখা গেছে যে সেটি আমরা অনেকটুকু অর্জন করতে পারিনি। এখনকার চিত্র কি? বিশেষ করে আমরা এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে যে দারিদ্র বিমোচনের কথা বলি, আমি দেখতে পেয়েছি কোভিডের পরে বা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা শুনতে পাচ্ছি যে দারিদ্র পরিস্থিতি আগের তুলনায় খারাপ হয়েছে। আমরা আসলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে কত দূরে আছি? আমরা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরেই আছি, কারণ আমাদের র্যাঙ্কিং হচ্ছে ইউএনডিপির মতে 114তম, 167টা দেশের মধ্যে 114তম। তার মানে আমরা ভালো কিছু করতে পারিনি। দারিদ্র্যের এই মুহূর্তে কি অবস্থা সেটা বলাটা আমার পক্ষে ডিফিকাল্ট, কিন্তু আমরা যেটা বিবিএস এর এস্টিমেট 2022 সালে, সেটাকেই আমি ধরবো এবং সেটা অনুযায়ী কিন্তু অ্যাসেসমেন্টটা হয়েছে। গতকাল আমরা যে এসডিজি প্রোগ্রেস রিপোর্টটাও পাবলিশ করলাম, সেটা সরকারি ডেটার উপর ভিত্তি করেই করা হয়েছে। 2022 সালে যে সার্ভেগুলো ছিল, তো সেখানে তো পভার্টি আগের চাইতে কমই দেখানো হয়েছে। এরপর তো কোভিড আসলো, ওই সময়টাতে অনেক ধরনের টেনশন গেল, ইন্টারন্যাশনাল যেসব সমস্যাগুলো ছিল সেগুলো, ইউক্রেন রাশিয়া ওয়ার গেল, তারপরে এখানে জুলাই আপরাইজিং, পরবর্তীতে আনসার্টেনিটি গেল, সেখানে হয়তো কিছুটা বেড়ে থাকতে পারে। কিন্তু কথা সেটা বড় প্রশ্ন না। প্রশ্ন হলো এসডিজি বাস্তবায়নে আমরা কিছু সেক্টরে কিছু গোলস আমরা ভালো অর্জন করছি, সে ট্র্যাকে আছি, অন ট্র্যাকে আছি। সেগুলো হচ্ছে দারিদ্র বিমোচন, হয়তো এখন একটু বাড়লে হয়তো আবার কমে যাবে সেরকম। কারণ হচ্ছে বাংলাদেশে দারিদ্র বিমোচনের জন্য বাংলাদেশ মডেল। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ এনজিও কাজ করছে, মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন কাজ করছে, এরকম পৃথিবীর অন্য কোনো দেশে খুব বেশি নাই। তারপরে মানে জিও, এনজিও, সিএসও, বহু রকমের ইনিশিয়েটিভ এখানে, যার কারণে দারিদ্র বিমোচনটা হবে, আরও হবে, তো স্লোলি হচ্ছে। হাঙ্গার অলমোস্ট জিরো কাছাকাছি, মানুষ এখন না খেয়ে মারা যায় না। তারপর এডুকেশনের বাই নাম্বার আমরা কিন্তু খারাপ করছি না, ড্রপ আউট রেট কমছে, অন্যান্য যেসব যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলো, কিন্তু কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে। তো এইরকম কিছু জায়গায় স্বাস্থ্য আমরা খারাপ করিনি, পাবলিক হেলথ বা অন্যান্য জিনিসে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যেসব জায়গায় উন্নতি করলে অর্থনীতি টেকসই উন্নয়নের দিকে যেতে পারে, সেই জায়গাগুলোতে আমরা পিছিয়ে আছি। যেমন আমরা আয় বৈষম্যের দিক থেকে পিছিয়ে আছি, এগুলো বেড়েছে, বলো স্ট্যাগন্যান্ট অবস্থা আছে। তারপরে লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে স্ট্যাগন্যান্ট অবস্থায় আছে। আমরা এনভায়রনমেন্টাল যেসব বিষয়গুলো আছে, ডিসেন্ট জবের ক্ষেত্রে আমরা পিছিয়ে, জব তো কমছে, আবার সেই ক্ষেত্রে ডিসেন্ট জবটাও হয়তো ভালোভাবে নেই। তারপরে এনভায়রনমেন্টাল যেসব মেজারগুলো, যেসব ইন্ডিকেটরগুলো আছে, সাস্টেইনেবল সিটিজ, লাইফ বিলো ওয়াটার, এই জাতীয় জিনিসগুলোতে কিন্তু আমরা মোটামুটি মডারেট টু লো একটা লেভেলে আছি। তো এখন ইভেন আমি যেটা দেখলাম যে প্রায় 100টার মতো ইন্ডিকেটরের টার্গেটই আমরা এখানে সেট করতে পারিনি, আর আছে মাত্র 5 বছর। সুতরাং আগে যেসব কথা বলা হচ্ছে এগুলো দেখা যাচ্ছে এখন গালবরা বলি ছিল। আমি এসে বেশ কিছু মিটিং করলাম, ইন্টারমিনিস্ট্রিয়াল বিভিন্ন মিনিস্ট্রিকে ডাকলাম না, এবং তাদেরকে তারা দিচ্ছি যে যত দ্রুত পারা যায় টার্গেটগুলো অন্তত সেটার। এগুলো তো হোমগ্রাউন্ড টার্গেট, কেউ বলে দিন, ইউএন এসে বলে দেনি যে তোমার টার্গেট এটা। আমার টার্গেট আমাকে সেট করতে হবে, ওইটা অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। তো এই অবস্থায় এইচডিজি খুব বেশি এগোতে পারেনি বাস্তবায়নটা। এমডিজিটা আমরা ভালো করেছিলাম 2014 পর্যন্ত, সেটা হয়তো একটা ডেমোক্রেটিক প্রসেসও চলছিল ওই পর্যন্ত। কিন্তু আফটার দ্যাট যখন এইচডিজি শুরু হলো, তারপরে আমরা আমাদের সবচেয়ে খারাপ ইন্ডিকেটর সেটা হচ্ছে ইনস্টিটিউশনস, পিস এবং জাস্টিস। তার মানে এগুলোই হচ্ছে গত 10 বছর 12 বছর, এগুলোই 15 বছর, এইটাই হচ্ছে সবচেয়ে। এইচডিজি যেহেতু গত 10 বছর গেল, তার মানে ওই ইনস্টিটিউশনগুলোই খারাপ হয়েছে, এবং ইনস্টিটিউশনগুলো খারাপ হওয়ার ফলে আমার মনে হয় যে এই আয় বৈষম্য বাড়া,
মানে সাস্টেন টেকসই উন্নয়নের দিকে না যাওয়া। আমরা তো মডার্নাইজেশনের দিকে যাচ্ছিলাম, আমরা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার করছি, বিভিন্ন কিছু করছি, করাপশন হচ্ছে, কিন্তু যে টেকসই উন্নয়নের জন্য যে কাজগুলো করা দরকার, যেগুলোতে হয়তো খুব বেশি ফলাও করে দেখানোর কিছু নাই কিন্তু কাজ করার আছে, সেই সব জায়গাটাতে আমরা পিছিয়ে আছি। তো সেদিক থেকে আমি বলবো যে আর 5 বছর আছে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে। হয়তো অর্জিত হবে না আমরা, কিন্তু আরেকটু যদি আমরা উন্নতি, হয়তো যদি আমাদের গণতান্ত্রিক উন্নয়নটা যদি টেকসই হয়, আমাদের যেসব পলিসি বা যেসব প্রোগ্রামসগুলো নেওয়া হয়েছে সেগুলো যদি ভালোভাবে ডিসিপ্লিনড ওয়েতে করা হয়, সেখানে যদি করাপশন কম হয়, তাহলে আশা করি যে আমরা আর একটু ভালোর দিকে যাব হয়তো, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো পৌঁছাতে পারবো না। এমন বাস্তবতায় যেহেতু আপনি বলছেন যে এসডিজি লক্ষ্য জন্য নির্ধারিত সময় হচ্ছে আর 5 বছর ভিতরে, আমাদের 2030 সালের ভিতরে আমাদের সেটা লক্ষ্য অর্জনের কথা ছিল, এর ভিতরে আমরা শুনতে পাচ্ছি যে আপনারা এসডিজি ভিলেজ করতে চাচ্ছেন। তাহলে এটা কেন করতে চাচ্ছেন? দেরি হয়ে গেল কিনা? না, এটা দেরি হয়নি। এক্সপেরিমেন্ট অলওয়েজ এক্সপেরিমেন্ট। একটা হচ্ছে যে কেন এসডিজিটার আমরা অর্জন করতে পারলাম না, সেই সেলফ অ্যাসেসমেন্টটা তো আমাদের কাছে নাই, আমরা সেভাবে করিও নি। আমরা বলছি আমরা হয়নি, আমাদের ইনস্টিটিউশনগুলো দুর্বল। কারণ কোন ইনস্টিটিউশন ভালো কাজ করতো, কোন ইনস্টিটিউশন করতো না, সেটা আমাদের কাছে কোনো মানে কংক্রিট কোনো এভিডেন্স নেই। চায়না বা অন্যান্য দেশেও এরকম এসডিজি ভিলেজ নামে একটা পাইলটিং মডেল করা হয়েছিল, অর্থাৎ দেখানোর উদ্দেশ্য যে গ্রাসরুট লেভেলে কি কি ধরনের সমস্যাগুলো আছে এবং সেগুলো সমাধান করা যায় কিনা। এখন আমি ধরুন পভার্টি ওভারঅল বলছি যে পভার্টি একটু বেড়েছে বা আগের মতো আছে, তো পভার্টির মেইন সোর্সগুলো কি, কোথায় কোথায় সবচেয়ে বেশি পভার্টি, সেগুলো সমাধান কিভাবে করতে হবে, সেই জিনিসগুলো লেসন লার্নের জন্য এই ধরনের একটা এক্সপেরিমেন্ট আমরা শুরু করতে যাচ্ছি। বেটার লেট দেন নেভার। 10 বছর আগে হলে হয়তো আমরা একটু আস্তে ধীরে ভালোভাবে করতে পারতাম, কিন্তু স্টিল এটার উদ্দেশ্য তো হচ্ছে দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করে। সেটা এই 2030 চলে গেলেও যদি এই মডেল যদি কাজ করে, তাহলে আমরা চালিয়ে যাবো, তাতে তো অসুবিধা নেই। তো সেই লক্ষ্যেই আমি এসডিজি ভিলেজের কনসেপ্টটা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে পুরোটাই আমরা করার জন্য প্রস্তুতি শুরু করেছি। ইতিমধ্যে আমি 3টা গ্রামকে আমরা মোটামুটি সিলেক্ট করার প্রস্তুতি অবস্থায় আছি। একটা আমরা ক্লাইমেট রেজিলিয়েন্সকে টেস্ট করার জন্য আমরা ডুমুরিয়ার দিকে একটা গ্রামকে নিব, খুলনায়, যেখানে লবণাক্ততা আছে, জলাবদ্ধতা আছে, কিছু মাইগ্রেন্ট আসছে অন্যান্য আইলা এফেক্টেড এরিয়া থেকে, সেরকম জায়গা। উলিপুরকে আমরা চিন্তা করছি, কুড়িগ্রামের, যেখানে একবার পভার্টি পকেট, 70-80% দরিদ্র লোক। কেন সেখান থেকে দারিদ্র বিমোচন হচ্ছে না, সারা দেশে কমে যাচ্ছে, সেখানে হচ্ছে না, সেটা একটু টেস্ট করে সে যাচাই করা দেখার বিষয় আছে। আরেকটা আমরা ভাবছি যে পার্বত্য চট্টগ্রামে, সেখানে ক্লাইমেট রিস্কও আছে, লাইভলিহুড কীভাবে ডেভেলপ করা যায়, একটা ট্রাইবাল কমিউনিটি তারা যে পিছিয়ে আছে কিনা সেটাও দেখা। এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র যে উন্নতি করে ফেলে তা না, কেন উন্নতি হয় না সেটারও একটা সেলফ অ্যাসেসমেন্ট হয়তো বাংলাদেশের পক্ষ থেকে করা যাবে। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আর দুটি প্রশ্ন হয়তো আমি করতে পারবো। সেটি হচ্ছে যে এরকম অর্থনীতির বাস্তবতায় আপনি কি মনে করেন কিনা যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাওয়া উচিত? আমি অবশ্যই মনে করি যে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাওয়া উচিত। এই কারণে মনে করি যে এলডিসি গ্র্যাজুয়েশনে না গেলে মানে আমরা কি করব? আমরা 3 বছর পরে কি আবার এর চেয়ে ভালো অবস্থায় যাব? তখন বলবো যে আমরা করতে পারবো, সেই কমিটমেন্টটা কোথায়, কে দিবে? আমরা কি সারা বছর সারা জীবন কি এলডিসির মধ্যেই থাকবো? আমরা তো পুরোপুরি আউটলায়ার। আমাদের মতো কোনো দেশ এলডিসির মধ্যে নাই। তো এই সুবিধাগুলোকে যখন আমাদের কাছ থেকে চলে যাবে এবং চলে যাওয়ার প্রেক্ষিতে আমাদের কি কি ধরনের রিফর্মস দরকার, কি সেগুলোই শুরু করা দরকার, খুব জরুরি। এলডিসি গ্র্যাজুয়েশন থাকবে কি থাকবে না সেটা আরও পরে হয়তো আলোচনা হতে পারে, নতুন সরকার আসলে রাজনীতি তারা হয়তো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু প্রক্রিয়াটা কি হওয়া উচিত, যে আমি আগামী 3 বছরের জন্য কি কি এজেন্ডাটা রাখবো, যে এজেন্ডা হলে আমার এলডিসি গ্র্যাজুয়েশন থেকে আমি বের হয়ে যেতে, মানে গ্র্যাজুয়েট করে ফেলতে পারো, সেই আলোচনাটা আমরা দেখছি না কোথাও। স্যার, ব্যবসায়ীরা তো বলছে তারা কম্পিটিটিভনেস হারিয়ে ফেলবে। না না, তো সারা জীবন কি সে এলডিসি থাকতে পারবে না? কম্পিটিটিভনেস কেন হারিয়ে? আজকে ট্রাম্প যেখানে 20% আমাদের উপর আরোপ করেছে, সেখানে যে কম্পিটিটিভ না হারিয়ে ফেলে। ভিয়েতনাম তো কোনোদিন এলডিসির মধ্যে ছিল না, তারা কি কম্পিটিটিভ হতে পারেনি? এখন এই যুক্তিগুলো দেখালে তো আপনি আর কোনোদিন বড় হতে পারবেন। আপনি যে সারাক্ষণ বলেন যে আমাকে এইড দাও, মানে আমার যে একটা গরিব ফ্যামিলি যদি বলে যে আমাকে সাহায্য দিতেই হবে, না হলে আমি কিন্তু মরে যাবো, আসলে যখন সাহায্য উঠে যায় তখন সে ঘুরে দাঁড়ায়। তো সেই সেন্সে আর সবচেয়ে বড় কথা হলো, আমি এটা হয়তো একটু হার্শ শোনাচ্ছিল আমার কথাগুলো, বড় কথা হলো আমরা যে ক্রাইটেরিয়াগুলোতে এলডিসি থেকে উত্তরণ, সেই ক্রাইটেরিয়াগুলো যত ধরনের অ্যানালাইসিসই করেন সেগুলো মোটামুটি আমরা এখান থেকে উঠে গেছি, এটা বলতেই হবে। এখন প্রশ্ন হলো যে ডেফারমেন্টের জন্য যেই
প্রক্রিয়াটা শুরু করা যায় বা সামনে আছে সেটাও কিন্তু সহজ না। এবং আমাদের ধারণা এটা ইউএনের জেনারেল অ্যাসেম্বলিতে পাশ করাতে হবে এবং সেটা ভেরি লাইকলি যে এটা হয়তো হবে না, ইউএনের কাছ থেকে সেটা পাওয়া যাবে না। এখন সেটাকেই ধরে নিয়ে যদি ব্যবসায়ীরা, বিশেষ করে গার্মেন্টস ব্যবসায়ীরা যদি তাদের জন্য মানে তারা যদি একটা প্রপোজাল নিয়ে আসেন যে আমাদের জন্য এই কাজগুলো করে দেন, যেটা করলে আমি সক্ষমতাটা বাড়াতে পারবো, প্রতিযোগিতাটা বাড়াতে পারবো, এবং সরকার যদি সেটা না করতে পারে তখন বলা যেতে পারে। এই যে পোর্টকে একটা মানে আন্তর্জাতিক মানের অপারেটরের কাছে কেন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে পোর্টের মানে সক্ষমতাটা আরও বৃদ্ধি পায়। আপনি যদি বলেন আবার ট্যাক্স টেরিফটা রেশনালাইজ করেন, সেটা করে দেওয়া যেতে পারে। আপনি যদি বলেন যে আরও আর কী করার দরকার আছে, যেমন একটা সিঙ্গেল উইন্ডো খোলা হয়েছে যে কাস্টমসের জন্য যেগুলো, তো এই জাতীয় কাজগুলোর জন্য যদি একটা প্রস্তাব আসে যে আমাদের এগুলা করে দিলে আমি কিছুটা এফিসিয়েন্সি গেইন করতে পারবো, এটাই হওয়া উচিত আমি মনে করি সবচেয়ে বড় কাজ। বরং আমি পিছিয়ে দিন বললে তো খুব বেশি লাভ হবে না আমার ধারণা। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে আমরা এক ধরনের নির্বাচনের তফসিল হয়তো আগামীকালই ঘোষণা হয়ে যাবে আমরা যতটুকু শুনতে পেয়েছি, অর্থাৎ এক ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের ভিতর দিয়ে আমরা আরেকবার যাব, একটি নির্বাচিত রাজনৈতিক দল দেশের দায়িত্ব নেবে। এরকম একটি বাস্তবতায় আপনারা যে এই ধরনের কার্যক্রমগুলো করছেন সেগুলোকে সামনে চালিয়ে নিয়ে যাওয়ারও এক ধরনের প্রক্রিয়ার ভিতরে থাকতে হবে। আপনি কি মনে করেন ঠিক 10 বছর পরে বাংলাদেশের অর্থনীতি আসলে কোন পথে যাচ্ছে? এটা অনেকটাই পলিটিক্যাল কমিটমেন্টের উপর নির্ভর করবে। সরকার যখন ভালো কাজ করে এবং সেটাকে যদি এগিয়ে নেওয়ার জন্য একটা কমিটমেন্ট থাকে, সেটা এগিয়ে যাওয়াটা কঠিন না। এবং আমি ধারণা করি যে অতীত থেকে আমরা যে শিক্ষা পেয়েছি গত 10 বছর, 15 বছর, 20 বছরে, আমি আশাবাদী যে সামনের দিনগুলো আর অত খারাপ হবে না আর কি। রাজনৈতিক দিক থেকে যে ধরনের একটা সমস্যার মধ্যে আমরা গিয়েছিলাম সেটা আশা করি আর হবে না। এবং তা যদি না হয়, বেসিক্সগুলো যদি ঠিক থাকে আমাদের সব কিছুতে, পলিটিক্যাল সেটেলমেন্টটা যদি মোর ইনক্লুসিভ হয়, মোর ডেমোক্রেটিক হয়, তাহলে আমার ধারণা দেশ এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা তেমনটি আশা করি। স্যার, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ যমুনা টিভিকে এবং আপনাকে। দর্শক, আমরা আমাদের অর্থনীতি নিয়ে যখনই আলোচনা করি, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় অর্থনীতি নিয়ে আমাদের দেশ যেই পর্যায়ে এসে আমরা এখন এক্সপেরিমেন্ট চালাচ্ছি, আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে, আমাদেরকে অনেক ধরনের কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে, এমন ঘটনা সব দেশের ভেতর দিয়ে যায়, কিন্তু আমরা মনে হয় মাঝে মাঝে একটু বেশি কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে। এবং এটির একটি বড় কারণ হচ্ছে আসলে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। আমরা যখনই আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করেছি, সেটি অর্থনীতিকে ধাক্কা দিয়েছে, এবং সেটির ধাক্কা যে দীর্ঘমেয়াদে পড়তে পারে সেইটি আমরা এখন হারে হারে টের পাচ্ছি। এটি একটা সমাধান দরকার। আগামীতে নতুন ধরনের রাজনৈতিক পট পরিবর্তন আবারও হবে, এবং সেটি যদি হয় সেখানে আসলে বাংলাদেশের অবস্থান, অর্থনৈতিক কমিটমেন্ট কোন দিকে থাকবে, আমরা আসলে কোন পথে দেশের অর্থনীতিকে সব কিছুকে ছাপিয়ে একটি আলাদা জায়গায় রেখে যাতে আমরা আমাদের ডেভেলপমেন্টটাকে নিশ্চিত করতে পারি, সেটি কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আশা করি যারা নীতি নির্ধারকরা আছেন তারা সেটি নিয়ে ভাববেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।